আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। সাথে আছে আমি নাসির স্যার। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যারা 48তম বিসিএস পরীক্ষাটা দিবেন তাদের জন্য। আর 48তম বিসিএস নিয়ে একটা কনফিউশন বলা যায়, এর আগে কখনো মনে হয় যে পিএসসি এরকম ধোঁয়াশাটা সৃষ্টি করেনি যেটা আজকে সৃষ্টি করলো। আমরা অনেকেই আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন, এসএমএস করেছেন এবং কল দিয়ে জানতে চেয়েছেন যে আসলে আমাদের এই যে স্পেশাল বিসিএস আজকে যে সিলেবাসটা দিল, এটা কি শুধু ডাক্তারদের জন্য নাকি আমাদের জেনারেল যারা আমরা পরীক্ষা দেবো তাদের জন্য, এই কথাটাই কিন্তু অনেকে জানতে চেয়েছেন। এখন দেখেন, এই কনফিউশনটা আজকে কিন্তু আপনাদেরকে দূর করে দিব আমি। তো পুরো লাইভ সেশনটা আপনাদেরকে দেখতে হবে আর বুঝতে হবে আসলে সিলেবাসটা কি, আর সিলেবাসটা আমি দেখাবো যে 48তম বিসিএস এর কোন জায়গাটা পরিবর্তন করেছে এবং কোন জায়গাটায় নতুন জিনিস অ্যাড করেছে, কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়বেন, দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করলে এই 48তম বিসিএসটা আপনি স্বীকার করে নিতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু জিনিস ফলো করতে হবে। তার আগে হলো একটু যে কাজটা আমরা করি সেটা হলো একটু শেয়ার করে দেন। আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন। আপনাদের কাছ থেকে আমরা এটাই চাই সবসময় ফ্রি ক্লাসে বা ফ্রি সেমিনার, যে আপনাদের কাছে একটু শেয়ারটা চাই। জাস্ট আপনারা একটু শেয়ারের মাধ্যমে কিন্তু জব মেডিসিন আজ এই পর্যন্ত পৌঁছে এসেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ভালোবাসা আসলে সত্যি না পেলে আজ জব মেডিসিন এতদূর এগিয়ে যেতে পারতো না। আপনাদের আপনারা জানেন, আপনারা খুবই ভালো যে আপনারা প্রতিনিয়তই কিন্তু শেয়ার করেন, যে শেয়ারের কারণে কিন্তু জব মেডিসিনের ফ্যান ফলোয়ার বৃদ্ধি পায়। আমরা যত চাকরির আপডেট আছে, পিএইচই বলেন, অন্যান্য নন ক্যাডার বলেন, আমরা সবচেয়ে বেশি আপডেট আপনাদের তথ্য আমরা দিতে চাই সবসময়। এবং আপনাদের জন্য আমরা সবসময় তথ্যবহুল আপডেট আমরা লেকচার শিট সবসময় প্রোভাইড করি। যারা 48তম বিসিএস আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তাদের কিন্তু আমরা সবসময় বলি যে 48 বিসিএস এর সিলেবাস দেওয়ার সাথে সাথে আমরা বইয়ের কাজ শুরু করে দিব এবং আপনাদের আপডেট তথ্যবহুল বই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। এই কথা কিন্তু আমরা সবসময় কিন্তু বলে এসেছি। আমরা বলেছি যে 48তম বিসিএস সিলেবাস চেঞ্জ আসবে, কিন্তু এই জন্য কিন্তু আমরা এতদিন আপনাদের লেকচার শিটগুলো দেইনি। যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন তারা আর একটু সময় পেলেন, এবং যারা বারবার এই যে চেঞ্জ করতেছে এই জন্য মন খারাপ করতেছেন, এটা মন খারাপই কথা, কারণ এত বারে এত পড়া যায় না, এটাই ঠিক। আগস্ট থেকে নিয়ে গেল এখন সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষা। এই যে 46তম বিসিএস লিখিত পরীক্ষা, তারপরে এই যে দেখেন 44তম, একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, যা হয় হোক, আমরা এটাই জানি যে সেপ্টেম্বরে আমাদের 47তম বিসিএস পরীক্ষা হবে। তো এখনো অনেক হাতে, কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাও ধরা যায় এখন থেকে 3.5 মাস সময় পেলেন, 4 মাস। তো এই অনেক সময় আছে কিন্তু বিসিএস এর পিছনে আবার 47, এরপরে আবার বিশেষ বিসিএস 48, তাই তো? 48 নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। আপনাদের যত প্রশ্ন থাকবে প্রশ্নগুলো করবেন আমাদের কমেন্টের মাধ্যমে, এবং আপনাদের প্রশ্নগুলোর জবাব কিন্তু দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এখানে উঠেছি। ওকে, তা আপনাদের কিন্তু কমেন্ট আশা করব, শেয়ার আশা করব, এবং আপনারা যদি কোনো বিসিএস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, সেগুলো 49 বিসিএস, 47, 48 বিসিএস নিয়ে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া যদি অন্য কোনো সরকারি কোনো জব সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো আপডেট তথ্য এনবিআর সম্পর্কে যদি কোনো আপডেট তথ্য জানা থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। এখানে নিবন্ধন প্রাইমারি আপডেট যদি তথ্য আপনাদের জানার থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং ইনশাল্লাহ আমি আপনাদের যথাযথ প্রশ্নগুলোর জবাব দিব। তাই সবাই জানি যে আপনারা সবাই একটু কেমন আছেন দেখি। স্যার, আমরা আগস্ট মাসে 8 তারিখে অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হবে, আমি কি 48তম দিতে পারবো? আপনি 48তম দিতে পারবেন মনে হয় না, কারণ আপনার পরীক্ষা না, আপনি তো মাসে শেষ হবে। ও অনার্স শেষে স্যার আমার আগস্ট মাসের 8 তারিখে আমার অনার্স সায়েন্স পরীক্ষা শেষ, হ্যাঁ সমস্যা, তুমি দিতে পারবা। কারণ বিসিএস পরীক্ষা একমাত্র যেখানে রেজাল্ট লাগে না, অ্যাপেয়ার দিয়েই কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। তো আমি কিন্তু আজকে লাইভ সেশনটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন, যাতে আপনাদের যে পরিচিত যারা আছেন যারা বিসিএস পরীক্ষা দিবে তারা এই সম্পর্কে একটা স্পষ্ট একটা ধারণা পাবে ইনশাল্লাহ। আর আপনারা কেমন আছেন একটু বলেন। রিমঝিম বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। আমরা একটু দেখি, বিসিএস সবারই একটা মানে ইচ্ছা থাকে সবারই যে আমরা একটা বিসিএস দিব, তাই না? স্যার, অনেকদিন পর আপনাদের প্ল্যাটফর্মের সাথে দেখা, যদিও আগে ক্লাস করতাম এখন সময় মেনটেন না করতে পারি না। আচ্ছা থাক, মেহেদি হাসান, থ্যাংক ইউ। আমরা একটু দেখি এখানে যে কি আসলে যে 48তম বিসিএস এর সিলেবাস আসলে কেমন হবে। সিলেবাসটা যেহেতু দিয়ে দিয়েছে, এখন একটু দেখি সেটা কি আসলে। স্পেশাল বনাম জেনারেল, এই দুইটা হাড্ডাহাড্ডি লড়াই, তার মানে আর্জেন্টিনা আর ব্রাজিল কি মারামারি হবে? এটা একটু ক্লিয়ার করে নি। যে দেখেন স্পেশাল, হ্যাঁ 48তম বিসিএস স্পেশাল হবে। পিএসসি যদি একটু লিখে দিত আজকে, এই যে আমাদের যে সিলেবাসটা যে প্রকাশ করলো আজকে, সে যদি একটু লিখে দিত যে এটা 48তম
স্পেশাল বিসিএস ডাক্তার প্লাস জেনারেল, এই কথাটা যদি লিখে দিত তাহলে আমরা সবাই বুঝে যেতাম, একদম চুপচাপ সবাই থাকতাম, সবাই জানতাম যে না এবার বিসিএস সিলেবাসটা দিয়েছে, এই বিসিএসটা ডাক্তার আর জেনারেল যারা আছে তাদের সবার জন্যই সিলেবাসটা দিয়েছে। কিন্তু সিলেবাসটা কোথাও উল্লেখ করে নাই যেটা ডাক্তারদের জন্য, কোথাও উল্লেখ করে নাই এটা জেনারেলদের জন্য। তবে এটা আমরা বুঝতে পারছি ডাক্তার এটা নিশ্চিত, তারপর বুঝতে পেরেছি এটা ডাক্তার নিশ্চিত, এটা হলো আসল কথা। একটা জিনিসকে কিছু কিছু আসল কথা কেমন হয়েছে, এই পিএসসি তে অনেকে দেখলাম ফেসবুকে অনেক অনেক ধরনের কমেন্ট করছে আসলে যে পিএসসি গুলো শুরু করছে কি, আসলে কথা কিন্তু খারাপ বলে নাই। সাধারণত আমরা দেখি মাঝে মাঝে দেখবেন আপনি যদি উত্তরাতে যান বা মিরপুর এলাকায় দেখবেন কিছু কিছু হিজড়ে আছে, এই হিজড়াদের চেহারা এতই সুন্দর এবং দেখলে দুই একটা মেয়েদের মনে হয় না যে আসলে ও কি একজন নারী নাকি একজন হিজড়া, এটা কিন্তু বোঝা মুশকিল। আমি নিজে কনফিউশন হয়ে যায় অনেক সময় যে আসলে এটা এত সুন্দরী একটা মেয়ে কিভাবে হিজড়া হয় এরকম। আজকের ধরা যায় যে এটা ওই হিজড়াদের সাথে তুলনা করা যায় যে আসলে এটাকে ডাক্তারদের জন্য নাকি এটা আমাদের জন্য। তবে এটা নিশ্চিত যে ও একটা মেয়ে, মেয়ে বলতে এটা বুঝতে পারছি আমরা আজকে দেখে যে না এটা একটা ডাক্তারদের জন্য, এটা নিশ্চিত বোঝা যায়, কিছুটা হলো বোঝা যায় যে না এটা ডাক্তারদের জন্য। এখন যারা আমরা জেনারেল আছি, যারা আমরা সরকারি কলেজের একজন প্রভাষক হব, তারা কিন্তু একটু ধোঁয়াশায় যে এটা কি আমাদের জন্য না। হ্যাঁ আমাদের জন্য জেনারেল এখানে দেয়া আছে 100 নম্বর, এক জেনারেল একটা দেয়া আছে, সেই 100 নম্বরে যে একটা সিলেবাস দিয়েছে। এখন আমাদের কি জেনারেল, অনেকেই তখনই আমাদের প্রশ্ন করা শুরু করলে যে স্যার আমাদের কি প্রশ্ন তাহলে 100 নম্বরে প্রিলি হবে। আমি বললাম না, এর আগেও কিন্তু 26তম বিসিএস এরকম একটা পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু 200 নম্বরের পিএসসি একটা পরীক্ষা নিয়েছে। তা এখানে আপনাদের 100 নম্বর যদি জেনারেল ক্যাডার আপনারা যদি 100 নম্বরে পরীক্ষা দেন, তাহলে ডাক্তাররা কেন 200 নম্বরে পরীক্ষা দিবে? তাহলে ডাক্তাররা কেন আবার এই জেনারেল সাবজেক্টগুলো তাদের পড়া লাগবে, জিকে পড়া লাগবে, ম্যাথ পড়া লাগবে, মেন্টাল অ্যাবিলিটি পড়া লাগবে, বাংলা পড়া লাগবে, এগুলো কেন আবার তাদের পড়া লাগবে? সিলেবাসটা তো মোটামুটি দেখছেন, আমি আবার দেখাবো তো সেই সিলেবাসটা। তবে ডাক্তারদের যে সিলেবাসটা মাশাআল্লাহ ভালোই সিলেবাস ডাক্তারদের জন্য, ওটা ডাক্তার রিলেটেড যে টপিক গুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু আপনাদের যারা জেনারেল যারা প্রভাষক হবেন তাদের কিন্তু ওই ডাক্তার রিলেটেড জিনিস পড়া লাগবে না। আপনারা শুধুই কি পড়বেন, আপনাদের ডাক্তার রিলেটেড যে ডাক্তার যারা আছেন তারা ডাক্তার রিলেটেড 100 নম্বর আপনাদের পরীক্ষা দিতে হবে, আর জেনারেল 100 নম্বর দিতে হবে। তার মানে ডাক্তাররা একদম নিশ্চিত থাকেন আপনাদের 3000 প্লাস পোস্ট আপনাদের যে দিবে সার্কুলার, এটা আপনারা নিশ্চিত হয়ে গেলেন। তো এই 3000 প্লাস ডাক্তার যারা হবেন তারা আজকে থেকে পড়াশোনা স্টার্ট করে দেন, তাদের আর চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আপনারা নিশ্চিত যে আপনাদের 100 নম্বরে আপনাদের সাবজেক্ট রিলেটেড ডক্টর রিলেটেড আপনার প্রশ্ন, আপনার যে সিলেবাস দিয়েছে ওই আলোকে আপনার প্রশ্ন করবে 100 নম্বরে এমসিকিউ। আর 100 নম্বর আপনার কোথা থেকে পড়তে হবে, ওই আবার আপনাকে বাংলা পড়তে হবে, আপনাকে ম্যাথ করতে হবে, ইংরেজি পড়তে হবে, জিকে পড়তে হবে, মেন্টাল অ্যাবিলিটি পড়তে হবে। এখানে আপনার 100 নম্বর পড়তে হবে, অর্থাৎ টোটাল 100 আর এদিকে আপনার 100, টোটাল এই 200 নম্বরের আপনাদের একটা পরীক্ষা কিন্তু দিতে হবে। আপনারা নিশ্চিত আপনারা এখন ধুমাইয়া পড়তে থাকেন, ধুমাইয়া পড়তে থাকেন। এবারে আসি স্যার তাহলে আমরা জেনারেল কি হবে, আমাদের জেনারেলে কি এটাই দেওয়া হবে, আমরা কি জেনারেল 100 নম্বর দিব? হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আপনাদের 100 নম্বরই হতে পারে। এখানে যে সিলেবাসটা দেওয়া আছে ডাক্তারদের সাথে, এই সিলেবাসটা অনুযায়ী কিন্তু আপনাদের হতে পারে। হ্যাঁ এর সাথে হয়তো এরকম হতে পারে যে এখানে অনেকগুলো যে সাবজেক্টগুলোতে 683টার মতো পোস্ট আছে আপনাদের, 683টার মতো, যেখানে যে পদসংখ্যা ফাঁকা আছে এখন। তাই মনে করেন যে 683টার মতো যে পদসংখ্যা ফাঁকা আছে, এটা যদি আপনাদের এর সাথে ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে আপনার হতে পারে এখানে 100 নম্বর এই সিলেবাসের সাথে যে 100 জেনারেলদের জন্য আছে, ডাক্তারদের জন্য আছে, ওই 100 নম্বর আপনার তো পরীক্ষা হবেই, ওর সাথে যুক্ত হবে আর আপনার সাবজেক্ট রিলেটেড হতে পারে। দেখা গেল যে এখানে সব সাবজেক্ট নাই, এমনও হতে পারে এখানে 10টা বা 10 থেকে 15টা সাবজেক্ট বা 20টা সাবজেক্ট তাদেরই শুধু পদসংখ্যা ফাঁকা, তাদেরই শুধু দিয়ে দিবে। এরকম হলে কিন্তু দেখা যাবে যে এরকম করতে পারে যে আপনার সাবজেক্ট রিলেটেড 100টা এমসিকিউ করবে, আর আপনার এই জেনারেল যে এখানে 100 নম্বরে আছে, এই বাংলা অঙ্ক, এই ইংরেজি, মেন্টাল অ্যাবিলিটি, এই টোটাল 200 নম্বরের আপনাদেরকে একটা পরীক্ষা নেবে। খুব শীঘ্রই হয়তো পিএসসি এইটাও আবার প্রকাশ করে দিবে আপনাদের জন্য। ক্লিয়ার? এটা সহজ কথা, এক কথা আমি যেটা বললাম যে আপনাদের এখানে জেনারেল যারা দিবেন তাদের হয়তো 200 নম্বরের পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকে, আপনাদের 100 নম্বর হবে না। তারা ডাক্তাররা ক্ষতি করলো কি, ডাক্তাররা বলবে আমরা 100 নম্বরের পরীক্ষা দিব। হ্যাঁ আপনাদের আর 100 হয়তো আপনার যে সাবজেক্ট আছে, সিম্পল দেখা গেলো ইংরেজি সাবজেক্টটা থাকবেই এখানে,
দেখা গেলো বাংলা সাবজেক্টটা থাকবে, তা বাংলা ইংরেজি আইসিটি এই সাবজেক্টগুলো তো থাকবেই কলেজ প্রবাসকে। তো এই কলেজ যারা পরীক্ষা দেবেন, আপনি এরকম হতে পারে যেখানে আপনি এই জেনারেলদের সাথে 100 নম্বর আর সাথে আপনার সাবজেক্ট রিলেটেড 100 নম্বরের প্রশ্ন করা হবে। এই টোটাল 200 নম্বরে আপনার একটা প্রিলি পরীক্ষা নিয়েই আপনাকে ভাইবার জন্য ডাক দিবেন। কথাটা বুঝাতে পারলাম কিনা একটু বলেন। স্যার তাহলে কি শিক্ষা ক্যাডার নেই? হ্যাঁ, শিক্ষা ক্যাডার থাকবে না কেন? শিক্ষা ক্যাডার এটাই তো জেনারেল মানে তো শিক্ষা ক্যাডার। এখানে জেনারেল বলতে আমি কিন্তু পুলিশ ক্যাডার, এডমিন ক্যাডার এগুলা বুঝাচ্ছি না। এখানে জেনারেল বলতে আমি বুঝাচ্ছি এবার স্পেশালের জেনারেল বলতে যাদের বোঝানো হয়েছে, স্পেশালের জেনারেল বলতে বোঝানো হয়েছে এখানে ডাক্তারদের সাথে আপনারা হলো কলেজে প্রভাষক আর ডাক্তার। এখানে মূলত এখানে স্পেশাল মূলত বোঝানো হয়েছে কাদের? এর ভিতরে আপনারা ডাক্তার, কারা? ডাক্তার বনাম প্রভাষক, এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আসলে। দেখেন স্পেশাল শিক্ষকেরা দেখেন 200 মার্ক হতে পারে এই 26তম বিসিএস এর আলোকে, অথবা 100 মার্ক কমন বিষয়ের উপর এবং 100 মার্ক অনার্সে পঠিত বিষয়ের উপর। দেখছেন কত সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম এই বিষয়টা। যেখানে যারা শিক্ষকেরা কলেজে প্রভাষক হবেন সব সাবজেক্ট থাকবে না, এটা নিশ্চিত থাকেন। আপনার সব সাবজেক্ট এখানে থাকবে না, কারণ পদসংখ্যা বেশি না, 683টার মতো, ধরেন 700 বা 800 পদসংখ্যা হতে পারে, বা অতিরিক্ত দেখা গেল যে 1000 পোস্ট আপনার হতে পারে। 1000-এর বেশি তো আর হবে না। তাই সেখানে আপনার সব সাবজেক্ট কিন্তু থাকবে না, সব সাবজেক্ট থাকবে না, কারণ 49তম বিসিএস একটা আছে, হয়তো 49তম বিসিএস এর ভিতরে ঢুকিয়ে দিবে, এরকম হতে পারে। তাহলে এখানে দেখেন, তাই এখানে 200 মার্ক হতে পারে 26তম বিসিএস এর আলোকে। এখানে 100 মার্ক কমন বিষয়। এবার কমন বলতে কোনটা বোঝানো হয়েছে? ওই যেটা ডাক্তারদেরও 100 নম্বর দিতে হবে এবং যেটা আপনাদেরকেও দিতে হবে, ওই 100 নম্বর কমনের কথা বোঝানো হয়েছে। এবং 100 মার্ক অনার্সে পঠিত বিষয়, অর্থাৎ আপনার মনে করেন আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করলেন, আপনার বাংলা ডিপার্টমেন্টের উপরে আপনাকে 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। এই টোটাল 200 নম্বরের এমসিকিউ দিয়ে আপনাদেরকে পরীক্ষাটা নিবে, এটা হতে পারে কিন্তু। ওকে, এবারে আসি আমরা স্পেশাল মেডিকেল যারা আছে, এটা আমি বলেই দিলাম 200 মার্ক পরীক্ষায় কমন বিষয় অথবা জেনারেল বিষয়ের উপর 100 মার্ক এবং মেডিকেল পার্টের উপর 100 মার্ক। এটা আমরা বুঝেই গেছি, আজকে পিএসসি বুঝাই দিয়েছে ডাক্তারদের জন্য যে তাদের জেনারেল যে 100 নম্বরের সেই পরীক্ষাটা দেবে এবং তাদের মেডিকেল রিলেটেড সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওখানে 100, অর্থাৎ তারা এটা নিশ্চিত তাদের 200 নম্বর একটা পরীক্ষা হবে। ক্লিয়ার সবাই? এটা মনে থাকবে তো? ওকে, এরপরে আমরা একটু দেখি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। কেমন ছিল বিগত স্পেশাল বিসিএস? কেমন ছিল বিগত স্পেশাল বিসিএস? একটু দেখেন কেমন ছিল সে বিগত স্পেশাল বিসিএস। 14তম, 16তম, 32তম বিসিএস শিক্ষা ক্যাডার পরীক্ষা পদ্ধতি 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। দেখেন এর আগে 14তম বিসিএস, 16তম বিসিএস, 32তম বিসিএস শিক্ষা ক্যাডারে এখানে পরীক্ষা পদ্ধতি ছিল 100 নম্বরের প্রিলি পরীক্ষা, কারণ এর আগে কিন্তু সবাই আমরা 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাগুলো কিন্তু দিতাম। এরপরে দেখেন 26তম বিসিএস শিক্ষা ক্যাডার, কারণ আগে কিন্তু এখানে 200 নম্বরের বিসিএস পরীক্ষা আসে নাই। 200 নম্বরের বিসিএস আমরা 35তম বিসিএস থেকে কিন্তু আমরা 200 নম্বরের বিসিএস পরীক্ষা দিয়েছি। তা এখানে এখানে বলছে 14তম, 16তম, 32তম বিসিএস পরীক্ষা। এর আগে আবার 34তম বিসিএস ও কিন্তু একটা ছিল, কিন্তু 33তম বিসিএস এ কিন্তু আমরা 100 নম্বরের প্রিলি পরীক্ষা দিয়েছি। তাই 14তম, 16তম, 32তম বিসিএস শিক্ষা ক্যাডার পরীক্ষা পদ্ধতি 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, কত? 100 নম্বরের। তা আমরা 33তম, 32তম কিন্তু শিক্ষা ক্যাডারে সেখানে কিন্তু 100 নম্বরের ছিল, কত? 100 নম্বরের ছিল। তো এই 100 নম্বর প্রিলি পরীক্ষা দিলাম। 26তম বিসিএস শিক্ষা ক্যাডার পরীক্ষা পদ্ধতি ছিল 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। এইটার সাথে মিল আছে, হয়তো এখন যে পরীক্ষা 48তম যেটা হবে এটার সাথে হয়তো এটার মিল রাখতে পারে। যে এখানে বলছে যে 26তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের জন্য পরীক্ষা পদ্ধতি ছিল 200 নম্বরের, শুধু প্রিলি পরীক্ষা নিয়েছিল। এবার দেখেন 39তম ও 42তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার, এখানে কি ছিল পরীক্ষা পদ্ধতি? 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা পদ্ধতি, যেখানে 100 নম্বর সাধারণ বিষয়ের জন্য এবং 100 নম্বরের বিষয় ভিত্তিক মেডিকেল প্রশ্ন ছিল। যেটা আজকে যে আমরা পিএসসির যে সিলেবাসটা পাইলাম 48তম, এটার সাথে হুবহু মিল আছে। 39তম ও 42তম বিসিএস এর সাথে হুবহু মিল আছে একদম। যারা ডাক্তার আছেন তারা, আপনাদের আত্মীয় স্বজন থাকতে পারে যারা এবার মেডিকেল থেকে যারা পরীক্ষা দিবেন, একদম নিশ্চিত থাকেন যে আপনার 39তম বিসিএস এর প্রশ্নটা ভালো করে ফলো করেন, 42তম বিসিএস প্রশ্নটা ভালো করে প্রিলি প্রশ্নটা অ্যানালাইসিস করেন। এই দুইটা প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করলে আপনার একটা আইডিয়া চলে আসবে যে আপনার এই 48তম
আপনার পরীক্ষাটা কেমন হবে। ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অনেক কষ্ট করছেন, মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, অনেক কষ্ট করে আপনারা পড়াশোনা করেছেন, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করে আপনারা ডিউটি পালন করে বিভিন্ন হসপিটালে ডিউটি পালন করতেছে। এই যে আপনারা যে এত কষ্ট করে পড়াশোনা করতেছে, এই কষ্টটা সাফল্য লাভ করেন। কারণ আপনারা এই যে দেখেন, আপনি যদি একটু শুধু এমবিবিএস বিসিএস স্বাস্থ্য কথাটা যদি আপনার ডেজিগনেশনটা লিখতে পারেন আপনার নামের পাশে, তাহলে আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে যাবেন এবং বাংলাদেশ সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলো আপনি নিয়োগ পেয়ে যাবেন, একজন গেজেটেড অফিসার হয়ে যাবেন এবং সেখানে দেখবেন যে আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে। আপনি যে দেখবেন পার্ট টাইমে আপনি রুগী যে দেখতে যাবেন, আপনার ডিমান্ডই অন্যরকম। বিভিন্ন বেসরকারি হসপিটালগুলো, ক্লিনিকগুলো আপনাকে তো বাইরে পিছনে পিছনে শুধু দৌড়াইবে আপনার, স্যার আমাদের এখানে রুগী দেখেন। এবার ঔষধ কোম্পানিগুলো তো উড়াদুরা দৌড়াইব, ঔষধ কোম্পানিতে গুলো তো ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে কত কিছু দেয় ফ্রি। এই যে দেখেন, তাহলে আপনাদের এই কষ্টটা আপনার আপনি যতই আপনি এমবিবিএস পাস করে ফেলছেন, কিন্তু আসলে কথা একটা ডেজিগনেশন দরকার আছে বিসিএস স্বাস্থ্য, এই কথাটা মানুষ শুনতে চায়। সুতরাং এই আপনি আমাদের যে মানুষগুলো আছে আমরা সবাইকে সেবা দান করবেন আপনারা অসুস্থ হলে। এই জন্য এই মহান পেশাটাকে বেছে নিতে হলে অবশ্যই আপনাকে 39 এবং 42তম বিসিএস এর প্রশ্নটা ভালো করে দেখবেন। এরপরে আপনারা ওই আজকে যে আপনাদের 48তম বিসিএস যে সিলেবাসটা প্রকাশ করলো, এই সিলেবাসটা ভালো করে একটু রিসার্চ করবেন, ইনশাল্লাহ দেখবেন সাফল্য দ্বার প্রান্তে। আর আপনাদের 200-র ভিতরে আমার মনে হয় না 100+ বেশি লাগবে। আপনারা 100তেই টিকে যাবে, 200-র ভিতরে 100 নম্বর পাবেন না, 100 নম্বর পাবেন না, অবশ্যই পাবেন। ডাক্তার তার আহামরি নেই, বাংলাদেশ বেশি তার আবেদন করবে না, এখানে তো 3 লাখ 4 লাখ মানুষ তার আবেদন করবে না ডাক্তার। সুতরাং এখানে আপনার 200-র ভিতরে আহামরি আপনার বেশি নম্বর লাগবে না। ধরে নেন 100 থেকে 110, 100 থেকে 110 পাইলি আপনি গেইনার, একদম গেইনার। আচ্ছা, 48তম বিসিএস এর সম্ভাব্য প্রশ্নপত্রের গঠন দেখবো আমরা। স্যার কোন কোন সাবজেক্ট একটু বলবেন? শোনো, এখনো কিন্তু পিএসসি বলে দেয়নি যে কোন কোন সাবজেক্ট যারা এই মানে জেনারেল বলতে আমরা এখন যেটা বুঝাচ্ছি যে শিক্ষা ক্যাডার যারা আসলে কলেজ প্রভাষক, তাদের কোন কোন সাবজেক্টে কতগুলো সংখ্যা, এই সংখ্যাটা আমরা এখনো জানতে পারিনি। পিএসসি এখন এটা পাবলিশ করেনি, করলেই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ওকে। আচ্ছা, শুধু বাংলা না, অন্য অন্য সাবজেক্ট আমি বাংলাদেশ জাস্ট একটা উদাহরণ দিলাম। বাংলা তো জাস্ট একটা উদাহরণ দেবো, এখানে বাংলা ইংরেজি থাকবে, এটা নিশ্চিত থাকেন। এই 683, 700, 800 আরো বাড়তে পারে, এই পদসংখ্যা বাড়বে, তবে নিশ্চিত থাকেন বাংলা ইংরেজি এগুলো থাকবে রে ভাই, এগুলো প্রত্যেকটা কলেজে লাগবে। সরকারি কলেজে পদসংখ্যা ফাঁকা আছে, এটা লাগবে, এই জন্য একটা উদাহরণ দিলাম। এবার আমরা দেখি 48তম বিসিএস এর সম্ভাব্য প্রশ্নপত্রের গঠন। স্বাস্থ্য ক্যাডার প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরে, সাধারণ অংশ 100 নম্বর, বাংলা ভাষা সাহিত্য থাকবে, ইংরেজি ভাষা সাহিত্য থাকবে, বাংলাদেশ বিষয়াবলী থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী, গণিত ও মানসিক দক্ষতা। তবে এবার কিন্তু নম্বর অনেক ছোট 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 নম্বর। বিষয়ভিত্তিক অংশ 100 নম্বর, মেডিকেল সংশ্লিষ্ট বিষয়াবলী। তো এই যে দেখেন, যারা ডাক্তার হবে স্বাস্থ্য ক্যাডার, কত সুন্দর, আপনি এত মা বাবা কষ্ট করে আপনাকে ডাক্তারি পড়িয়েছে, আপনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, সিলেট ওসমানী মেডিকেলে পড়াশোনা করেছেন, আপনি ময়মনসিংহ মেডিকেলে পড়াশোনা করেছেন, আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেলে পড়াশোনা করেছেন, কত সুন্দর সুন্দর জায়গা আপনি কষ্ট করে পড়াশোনা করছেন। এই স্বপ্নটা এবারে বাস্তবায়ন করার সুযোগ আপনাদের কিন্তু মানে মহা সুযোগ বলবো আমি, একজন মহা সুযোগ। একটুখানি যদি একটু নাড়াচাড়া দিয়ে পড়েন না, হয়ে যাবে, নাড়াচাড়া দিয়ে পড়লে হবে, আপনাদের আসলে কঠিন কিছুই নাই। আচ্ছা, 48তম বিসিএস এর সম্ভাব্য প্রশ্নপত্রের গঠন শিক্ষা ক্যাডার। এবার আমরা দেখবো শিক্ষা ক্যাডার এই প্রিলিম পরীক্ষা 200 নম্বরের কত। আপনাদের যারা শিক্ষা ক্যাডার, যেটা পিএসসি আজকে ধোয়াশায় রেখেছে, সেই পার্টটা আমি একটু আলোচনা করি। এখানেও আপনাদের কিন্তু শিক্ষা ক্যাডার আপনাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। এটা হলো 100 নম্বরের, তো আপনারা জেনেই গেলেন আজকে ডাক্তারদের সাথে যে একটা রুটিন দিয়েছে জেনারেলদের জন্য, ওই 100 নম্বরের পরীক্ষা আপনি মাস্ট আপনাকে দিতেই হবে, এটা নিশ্চিত থাকেন, নিশ্চয় থাকেন। আপনাদের সেখানেও কিন্তু বাংলা ভাষা সাহিত্য পড়তে হবে, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গণিত ও মানসিক দক্ষতা, কম্পিউটার তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, এগুলো থাকবেই। এরপরে আসি, সকলের মনে একটাই প্রশ্ন, বলেন তো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা কি? যাতে পাবো কমন পাঠানো হয়েছে কি 10 থেকে 20তম বই, 10 থেকে 20তম গ্রেডের বই নিয়ে তো আজকে তো বই আসছে, সবাইকে পাঠাবে, টেনশন নিও না, ঠিক আছে? প্রশ্ন কোনো নিও না। শিক্ষা ক্যাডারে বিষয় ভিত্তিক 100 মার্কের পরীক্ষা হবে কিনা, যে শিক্ষা ক্যাডারে বিষয় ভিত্তিক 100 নম্বরের পরীক্ষা হবে কিনা, এটা আমরা এখনো বলতে পারতেছি না যে হবে কিনা। হতেও পারে, এমনও হতে পারে যে ওই জেনারেল 200 নম্বরে নিয়ে নিতে পারে, অর্থাৎ এর আগে যে পরীক্ষা যে স্টাইলে নিয়েছে 26তম বিসিএসটা যে স্টাইলে নিয়েছে, ওই সেম স্টাইলে পরীক্ষাটা নিতে পারে। অথবা
আপনাদের যে কয়টা সাবজেক্টের এবার পদসংখ্যা ফাঁকা আছে ওই কয়টা সাবজেক্টে কি করতে পারে, আপনার সাবজেক্ট রিলেটেড 100 এমসিকিউ করবে। আর জেনারেল যে 100 নম্বর আছে বাংলা ইংরেজির সাথে জিকের সাথে, ওই 100 মিলে এই 200 নম্বর একটা প্রশ্ন করবে। এরকম হতে পারে, হবে যে এমন কিন্তু না, হয় 26তম বিসিএস এর মতো হবে, নতুবা এটা হবে। আচ্ছা দেখেন, এখানে আমাদের জব মেডিসিন 48তম বিসিএস প্রিলি কোর্সে যা যা থাকছে এটা নিয়ে আমি একটু আলোচনা করব, আপনাদেরকে একটু আলোচনা করব এখানে। যেখানে আচ্ছা দেখেন, এখানে আপনাদের কি কি দিব, 144টি ক্লাস, অফলাইন প্লাস অনলাইন ক্লাসগুলো। জোহর ভাই আমাদেরকে একটু পিডিএফটা দিবেন নাকি? আমাদের আজকে 48তম বিসিএস এর পিডিএফটা একটু দিবেন নাকি? 48তম বিসিএস এর পিডিএফটা 48তম বিসিএস এর পিডিএফটা একটু দেন। আচ্ছা দেখি, অল সার্কুলার এজ লিমিট কত, সার্কুলার কি হয়েছে খেয়াল করেন। বিসিএস এর সার্কুলার আমরা জানি এই দিয়ে দিবে, জুনেই দিয়ে দিবে, জুনে সার্কুলার দিয়ে দেবে। আর এইজ হলো 32 বছর, যাদের 32 বছর আছে তারা এই আবেদন কিন্তু 32 বছর নিচে যারা আছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি বলি ডাক্তার সবাই অ্যাপ্লাই করতে পারবেন, তবে শিক্ষা ক্যাডারে সবাই অ্যাপ্লাই করতে পারবেন না। দেখা গেল আপনার সাবজেক্টে যদি শিক্ষা ক্যাডার না থাকে তাহলে আপনি কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না, করেও কোনো লাভ হবে না, কারণ সাবজেক্ট কোড দেয়া থাকবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার সাবজেক্ট কোড দেখা যাবে যে আপনি মনে করেন যে আপনি একটা সাবজেক্ট পাস করছেন ভূগোল ও পরিবেশ, এখন দেখা গেল এবার স্পেশাল বিসিএস ভূগোল ও পরিবেশ সাবজেক্ট নাই এখানে, তো আপনি কিভাবে আবেদন করে কোনো লাভ আছে? বা আবেদন করতেই তো পারবেন না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো ধরুন টুকটাক কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সাধারণত কম থাকে পোস্ট, এগুলা হয়তো নিবে না। আচ্ছা দেখেন, এখানে পাশ করার জন্য একটা তাবিজ দেন। শুনে, স্পেশাল বিসিএস নিয়েও যদি আপনাদের এত তাবিজ লাগে তাহলে আর কি বলবো। এখানে তো সিম্পল পড়ার ডাক্তারদের জন্য তো একটু পড়াশোনা করলেই তো হয়ে যায়, বলেই তো দিলাম 100-র ভিতরে 200-র ভিতরে 100 নম্বর পাইলে হয়ে যাবে। এবার আসি 48তম বিসিএস আজকে যে আমাদের দিল, দেখেন বাংলার জন্য দিল 20 নম্বরে একটা বাংলা পরীক্ষা হবে। বাহ, মাশাআল্লাহ, কত সুযোগ, মাত্র 20। অথচ নিবন্ধন পরীক্ষা দিতে গেল 25 নম্বর একটা এমসিকিউ দিতে হয়। চিন্তা করছেন আপনি, নিবন্ধন স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে একটা নিবন্ধন পরীক্ষা দিতে গেল আপনার বাংলায় 25 নম্বর একটা পরীক্ষা দেওয়া লাগে। প্রাইমারিতে একটা পরীক্ষা দিতে গেলেও বাংলায় 20 নম্বরে দেওয়া লাগে। তাই সুতরাং স্পেশাল বিসিএস এ ওরকম আপনার বাংলায় মাত্র 20 নম্বর একটা পরীক্ষা দিবেন। এর ভিতরে আপনি আমাদের ব্যাকরণ থেকে আপনি 15 নম্বরের একটা পরীক্ষা দিবেন, আর 5 নম্বর থাকবে শুধু লিটারেচার থেকে। তাই লিটারেচার নিয়ে যারা ভয় পাইতেন তাদের হলো একদম বেঁচে গেছেন। মনে রাখেন, প্রাচীন যুগ ও মধ্যযুগ, টোটাল প্রাচীন ও মধ্যযুগ থেকে মাত্র একটা প্রশ্ন ধরবেন, হয় চর্যাপদ থেকে একটা ধরবে, না হয় শ্রীকৃষ্ণ কীর্তন, না হয় বৈষ্ণব পদাবলী, না হয় মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদামঙ্গল, না হয় অনুবাদ সাহিত্য, না হয় নাথ সাহিত্য, না হয় মর্সিয়া সাহিত্য, নতুবা রোমান্টিক পূর্ণ উপাখ্যান, অথবা আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, অথবা ময়মনসিংহ গীতিকা, অথবা পূর্ববঙ্গ গীতিকা, অথবা বাংলা লোক সাহিত্য। এই মধ্যযুগ থেকে আর প্রাচীন যুগ থেকে টোটাল একটা প্রশ্ন করবে। কতটা প্রশ্ন? একটা প্রশ্ন করবে। আর 4টা প্রশ্নই করে দিবে, দেখে দিবেন যে আধুনিক যুগ থেকে। এখানে আছে আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। এই যে আধুনিক যুগটা যে শুরু হয়েছে এই 1801 থেকে বর্তমান, এই আধুনিক যুগের কবি সাহিত্যিক থেকে সবচেয়ে, আর বাকি 4টা প্রশ্ন করে দিবে। তার ভিতরে ধরে নেন যে আমাদের কাজী নজরুল, তার ওখান থেকে একটা ফরজ ধরবেই। আমাদের আছে এই পাশে রবি ঠাকুর, তার ওখান থেকেও একটা ধরবে। এই রবি ঠাকুর আর নজরুল একটা তো হয়েই গেল। এরপর ধরে নেন ফররুখ আহমেদ, অর্থাৎ যাকে মুসলিম রেনেসার কবি বলা হয়, এই মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদ। এবার দেখা গেল ফররুখ আহমেদ থেকে একটা ধরে দিল। যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ থেকে একটা ধরে দিল। অথবা বিভিন্ন উপন্যাস, বিভিন্ন নাটক, বিভিন্ন প্রবন্ধ, এইগুলো থেকে একটা ছদ্মনাম, উপাধি, পত্র পত্রিকা, এগুলো থেকে একটা ধরে দিল। মাশাআল্লাহ। বা আপনাদের উপদেষ্টাদের লেখা কোনো একটা বইয়ের নাম তুলে দিল, হয়ে গেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক অথবা ভাষা আন্দোলন ভিত্তিক একটা গ্রন্থের নাম, অথবা একটা উপন্যাস, নাটক, প্রবন্ধ, এগুলো একটা চরিত্র সম্পর্কে ধরে দিল, বাস হয়ে গেল। তা দেখা গেল মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে কিন্তু একটা ধরে। তো এখান থেকে অথবা জুলাই বিপ্লব হলো, যে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের যে কোনো একটা বইয়ের নাম ধরে দিল। তো এরকম মোট 5টা নম্বর থাকবে আপনার সাহিত্যের ক্ষেত্রে। এরপরে দেখেন, এখানে প্রয়োগ অপপ্রয়োগ থেকে একটা নম্বর থাকবে। স্যার প্রয়োগ অপপ্রয়োগটা কি? যারা প্রথম বিসিএস দিবেন তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রয়োগ অপপ্রয়োগ হলো মানে একটা বানান শুদ্ধিকরণও হতে পারে, অথবা একটা বাক্য শুদ্ধিকরণ হতে পারে। ওটাকেই বলা হয় প্রয়োগ অপপ্রয়োগ। অর্থাৎ আমরা যে জিনিসটা প্রতিনিয়ত ভুল জানি, আসলে ওটা কি
আমরা ওটা মানে ভুল শব্দটাকে আমরা প্রতিনিয়ত শুদ্ধ বলে চালিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় অপপ্রয়োগ, এটাকে বলা হয় অপপ্রয়োগ। এরকম বানান শুদ্ধিকরণের ভিতরে এটা তুলে দিতে পারে। তো এখান থেকে আর একটা আছে বানানো বাক্য শুদ্ধি, তাই বানানো বাক্য শুদ্ধিকরণ থেকে 1 নম্বর, এই দুইটা মিলাইয়া হয়তো এবার 1টা নম্বর ধরে দিবি। এরপর আসে যে পরিভাষা থেকে কিন্তু বিশেষ পরীক্ষা 1টা নম্বর ধরেই। এই পরিভাষাটা সাধারণত কোথা থেকে ধরে? বাংলা একাডেমি পারিভাষিক শব্দের অভিধান। এই বাংলা একাডেমি পারিভাষিক শব্দের অভিধান থেকে যদি আপনি পড়তে পারেন তাহলে পারিভাষিক শব্দটা আপনি কমন পাবেন। সবসময় আনকমন জিনিসটা দিয়ে দেয়। তাই এই জিনিসটা আপনারা কোথা থেকে পড়বেন আমরা দিয়ে দিব। এই ক্যারিয়ার প্লাস বাংলা নতুন যে বইটা আছে এই বইটার ভিতরে যে পরিভাষা শব্দটা আছে এটা সম্পূর্ণ বাংলা একাডেমি পারিভাষিক শব্দের গুলো দেয়া। তো ওখান থেকে হুবহু বিশেষ পরীক্ষা ইনশাআল্লাহ আপনি কমন পাবেন। তো এই বাংলার জন্য এই ক্যারিয়ার প্লাস বাংলা বইটাই যথেষ্ট, আর একটাও লাগবে না। 9-10 নতুন বোর্ড বই লাগবে না, পুরাতন বোর্ড বই লাগবে না, কোন বাংলা একাডেমি কোনো সাহিত্যের বই লাগবে না, লাল নীল দীপাবলি বই লাগবে না, বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই ধরনের কোনো বই লাগবে না। শুধু একটা বই পড়বেন, এই নতুন বই আপডেট বই ক্যারিয়ার প্লাস বাংলা ভাষার সাথে মে সংস্করণ, এই মে মাসের সংস্করণ নতুন বইটা এই একটাই পড়বেন ইনশাআল্লাহ কমন। এখানে 15তে 15 পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন এখান থেকে আসবে পরিভাষা থেকে 1টা নম্বর গেল। সমার্থক শব্দ থেকে কখনো শব্দের অর্থ ধরতে পারে অথবা সমার্থক শব্দ একটা দিয়ে দিবে, যেটা আপনি পড়ে যাবেন না ওইটাই তুলে দিবে। এইরকম সমার্থক শব্দ বিপরীত শব্দ থেকে 1টা নম্বর ধরবে। এবার ভাষা ধ্বনি বর্ণ, এই ধ্বনি বর্ণ এই চ্যাপ্টার থেকে দেখা গেল আপনাকে 2টা কখনো বা 3টা প্রশ্ন ধরে দিতে পারে। অ্যাটলিস্ট ভাষা ধ্বনি বর্ণ থেকে 2টা প্রশ্ন আপনাকে ধরবেই, 2টা প্রশ্ন আপনাকে ধরবেই। এবং এই টপিকটা অবশ্যই আপনি নবম দশম শ্রেণীর নতুন যে বোর্ড বই আছে এইটা টাচ করবেন দয়া করে। ভুলেও আপনাদেরকে হার্ডলি রিকোয়েস্ট, ভুলেও আপনারা যারা বিশেষ পরীক্ষা দিবেন স্পেশাল এই ভাষা ধ্বনি বর্ণ এই চ্যাপ্টারটা কখনোই পুরাতন বোর্ড বই টাচ করবেন না। আমি কিন্তু অনেক পেজে দেখি, অনেক গ্রুপে দেখি যে নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইটা ঢালাও ভাবে প্রচার করতেছে। এই পুরাতন বোর্ড বইটা ঢালাভাবে প্রচার করার ফলে আপনি কিন্তু লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে, বাংলার নম্বর কিন্তু এখান থেকে ছুটে যেতে পারে। এইটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা হয়েছে, বাংলা একাডেমি চেঞ্জ করে দিয়েছে, পাঠ্যপুস্তক বোর্ড বই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সুতরাং আপনি আপডেট তথ্যগুলো পড়বেন, এটা অবশ্যই পুরাতন বোর্ড বই থেকে পড়বেন না। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পড়বেন। এবার শব্দ ভান্ডার থেকে আপনার একটা প্রশ্ন থাকবেই, এটা অবশ্যই বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান রিলেটেড প্রশ্ন করবেন, বিশেষ মানে আপডেট। যেমন আপনাকে একটা শব্দ দিতে পারে যে লুঙ্গি কোন ভাষার শব্দ। আপনাকে একটা শব্দ, আপনি তো জানেন লুঙ্গি বর্মী শব্দ, ছোটবেলা থেকে পড়ে আসছেন। আসলে লুঙ্গি এখন যে বলে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লুঙ্গি কিন্তু বর্মী শব্দ না, লুঙ্গি হলো ফার্সি শব্দ, মানে ইরান। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ফলো করতে হবে, ওখানে যেটা আছে ওটাই কিন্তু আপনাকে দিতে হবে। আবার একটা প্রশ্ন দিতে হলো মর্সিয়া কোন ভাষার শব্দ, বিশেষ মানে ভিন্ন ধর্মী। মর্সিয়া আপনি দেখবেন যে অধিকাংশ গাইড বইয়ে লেখা আছে যে মর্সিয়া হলো আরবি শব্দ, বাংলা একাডেমি অভিধানে দেয়া আছে মর্সিয়া আরবি শব্দ না, মর্সিয়া হলো ফার্সি শব্দ। সুতরাং আপনি পরীক্ষা যদি মর্সিয়া ফার্সিতে টিক দেন তাহলে আপনি এখান থেকে নম্বরটা পেতে পারেন। এরপর দেখেন এখান থেকে আবার আছে সমাস, একটা চ্যাপ্টার আছে। যেমন এই পরীক্ষা দিয়ে দিল চতুর্ভুজ কোন সমাস। এই চতুর্ভুজ আপনারা এই শুক্রবারে পরীক্ষার আবার বিশেষ পরীক্ষা আবার ধরে দিতে পারে যে চতুর্ভুজ কোন সমাস। এই চতুর্ভুজটা কিন্তু আপনারা অনেকে দ্বিগু সমাস দেন, আসলে চতুর্ভুজের দ্বিগু না। অনেক বাজারে গাইডে দেখেছি এটা দ্বিগু দিয়ে রাখছে। ভাই লাইফটা ধ্বংস করবেন না, এটা কিন্তু দ্বিগু সমাস না। পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে হুবহু দেয়া আছে চতুর্ভুজ, এটা হলো মানে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী আপনাকে অবশ্যই পরীক্ষায় বিশেষ পরীক্ষায় সংখ্যাবাচক বহুব্রীতে টিক দিয়ে আসতে হবে। সুতরাং এটা একদম আপডেট তথ্য থাকতে হবে। এরপর আসে আপনার পদ, পদ প্রকরণ থেকে পদ কিন্তু আপডেট পড়তে হবে। পদ পুরাতন নতুন মিলিয়ে আপনাকে কম্বিনেশনে পড়তে হবে পদ প্রকরণটা। পদ বর্তমানে হলো 8 প্রকার। সুতরাং 9-10 নতুন বোর্ড বই পুরাতন বোর্ড বই কম্বিনেশনে কিন্তু আপনার কি করতে হবে, এই পদ প্রকরণটা পড়তে হবে, কারণ এখান থেকে আপনার 1টা নম্বর থাকবে। এরপর আসি বাক্য প্রকরণ, মাশাআল্লাহ 1 নম্বর থাকবেই। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এমন একটা বাক্য দিয়ে দিবে বলবে এটি কোন ধরনের বাক্য, এটি কি সরল, জটিল নাকি যৌগিক। আবার অপশনে জটিলও দিয়ে দেয়, মিশ্রও দিয়ে দেয়, ক্লিক লাগিয়ে দেয়। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাক্যটা আপনাকে ভালো বেসিক জ্ঞান পড়তে হবে, মুখস্থ বিদ্যার কোনো বেল নাই। এবার আসি প্রকৃতি প্রত্যয়। এই প্রত্যয় চ্যাপ্টারটা মাস্ট আপনাকে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পুরাতন বোর্ড বই এই দুইটা বোর্ড বই কম্বিনেশনে কিন্তু পড়তে হবে, কারণ নতুন বোর্ড বই প্রকৃতি প্রত্যয় একদম চেঞ্জ করে একেবারে। যার বাস্তব প্রমাণ আমি বলি, 41তম বিশেষ পরীক্ষা যারা দিয়েছিল ওই 41তম বিশেষ পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন ধরেছিল প্রাচুর্য এটি কোন প্রত্যয়, প্রাচুর্যের প্রকৃতি প্রত্যয় কোনটি। এইটা কিন্তু বাজারে পুরাতন বোর্ড বইয়ে কোথাও ছিল না, একমাত্র নবম দশম শ্রেণীর নতুন 21 সালের যে বইটা ছিল ওই বইটাই দেয়া ছিল প্রচুর্য অন্তঃস্থ সমান সমান প্রাচুর্য। এটা কিন্তু 41তম বিশেষ পরীক্ষা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইটা থেকে প্রশ্নটা করেছিল। সুতরাং প্রত্যয়টা অবশ্যই আপনাকে আপডেট পড়তে হবে। এরপর আসি সন্ধি। এই সন্ধিটা কিন্তু সাধারণত পুরাতন বোর্ড বইটাই টাচ করে। আপনি পুরাতন বোর্ড বই
আর নতুন বোর্ড বই কম্বিনেশনে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। টুকটাক দুই একটা বাংলা একাডেমি চেঞ্জ করেছে, আহামরি সন্ধি থেকে, মানে তারা আসলে ওই সন্ধি অত ডিকশনারিটা ফলো করে না, সাধারণত পুরাতন বোর্ড বই থেকেই করে দেয়। বিশেষ করে ভাষা শিক্ষা যে বইটা আছে ওই বইটা থেকে হুবহু তুলে দেয়। সমাস নিয়েও আপনাদের আলোচনা করছি। আশা করি এখান থেকে ফুল আমার ক্লাসগুলো যদি আপনারা করেন, আমি চ্যালেঞ্জ দিতে পারি যে আমার ক্লাস এখানে 15 ভিতরে আপনি হয়তো 14-15 আপনি পাবেন ইনশাল্লাহ। 13-14 নম্বর আপনি পাবেন, এটা নিশ্চিত থাকেন। কপাল ভালো থাকলে 15 পেয়ে যেতে পারেন। বিশেষ পরীক্ষা তো শতভাগ কমন বলা যাবে, নয়াকারে না। কারণ বিশেষ মানে ভিন্ন কিছু, নতুন কিছু। হয়তো এখান থেকে আপনি 13টা পারবেন, কখনো 14টা পারবেন, আর যদি কপাল ভালো থাকে 15টা পেতে পারেন। ক্লিয়ার সবাই? স্যার সিলেবাসের বাইরে কি কোনো কোশ্চেন হবে না? হ্যাঁ হবে। একটা দারুণ প্রশ্ন বলছে যে স্যার 48তম বিসিএসে দেখা যায় যে এখান থেকে বাহির থেকে প্রশ্ন ধরতেও পারে। যেমন এর আগে 41তম বিসিএস পরীক্ষায় বাচ্চা থেকে একটা প্রশ্ন ধরেছে, তবে আহামরি এখান থেকে আবার একটা ধরে, ওটা কি কারক ও বিভক্তি থেকে প্রশ্ন ধরে, সিলেবাসে নেই কিন্তু বিভক্তি থেকেও ধরে, কারক থেকেও ধরে। তো এর সাথে একটু অ্যাড করতে হবে আমাদের কারক ও বিভক্তি, এর সাথে অ্যাড করতে হবে আমাদের একটু ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনটা থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আবার এই উপসর্গ থেকেও টাস করে একটু ধরে দিতে পারে। যাই হোক, ধ্বনি পরিবর্তনটা আমরা তো অবশ্যই পড়বো এর সাথে, আর কারকটাও এর সাথে আমরা একটু মিলিয়ে পড়বো। এটা নিশ্চিত থাকে যে আপনাদের কখনো নিরাশ করব না। তাহলে আমাদের বাংলাটা কিন্তু আমরা দেখে ফেললাম মোটামুটি, আলহামদুলিল্লাহ, যে এটা মাশাআল্লাহ আপনারা পারবেন, টেনশনে করেন। এবারে দেখি নেম অফ দ্য সাবজেক্ট ইংলিশ। ইংরেজিতে মাত্র 20 নম্বর। কি খুশি আপনারা? ইংরেজিতে কত নম্বর? ইংরেজিতে মাত্র 20 নম্বর। আমি তো বলে দিলাম এই বইটা, মনে করেন এই বইটা পড়বেন, এই 15 নম্বরের জন্য বাংলার জন্য এই বইটা তো দিয়ে দিলাম, মৌলিক বই। নীলক্ষেত মামুন বুক হাউস এই বইটা পাবেন। বইটাও নীলক্ষেত গেলে আরো 8-10টা বই সামনে নেবেন বাংলা, আর কে প্লাস বইটাও সামনে নেবেন। এই বইটা সামনে মিলাবেন, তারপর একটা বই কিনবেন। আমি তো বলে দিলাম এই বইটা থাকলে আপনারা পুরাতন বোর্ড বই, নতুন বোর্ডে কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে বলি যে এখানে দেখেন ইংরেজিতে কি ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার, এই যে দেখেন এটা মানে মোটামুটি 20 নম্বরের ইংরেজি, মাশাআল্লাহ। ব্যাকরণ থেকে এখানেও 15 নম্বর। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার থেকে, ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেটাকে ভাষা বলি, অর্থাৎ ব্যাকরণ পার্টে বলি, পার্টস অফ স্পিচ, বিশেষ করে নাউন, ডিটারমিনার, জেন্ডার, দ্য নাম্বার, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। এরপরে প্রোনাউন আছে, ভার্ব আছে, ফাইনাইট, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ট, দ্য লিঙ্কিং ভার্ব, দ্য ফ্রেজাল ভার্ব, মডাল ভার্ব, দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, বা অর্থাৎ এক কথায় পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে, এর 14 গোষ্ঠী কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে, যেটা আপনাকে দিয়ে দিয়েছে। ইডিয়মস অফ ফ্রেজ, মিনিং অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস, আইডেন্টিফাইং ফ্রেজেস। তার মানে ইডিয়মস অফ ফ্রেজ, এখান থেকে ফ্রেজের প্রকারভেদ থেকেও কিন্তু প্রশ্ন ধরবে। এরপর আছে ক্লজেস, দ্য প্রিন্সিপাল ক্লজ, দ্য সাবঅর্ডিনেট ক্লজ, দ্য নাউন ক্লজ, দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ এন্ড ইটস টাইপ। তার মানে এখানে কিন্তু ক্লজেরও কিন্তু আপনার শ্রেণী বিভাগ পড়তে হবে ইনশাআল্লাহ। স্যাররা কিন্তু এই টপিক দুটা যখন পড়াবেন আপনাদের বেসিক থেকেই পড়াবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন কারেকশনে থেকে, কারেকশন তো বাংলায়ও আসে, ইংরেজিতেও কিন্তু কারেকশন আসবে, এটা নিশ্চিত থাকেন। কারেকশন দ্য টেন্সের উপরে কারেকশন থাকতে পারে, রাইট ফর্মস অফ ভার্বের উপরে থাকতে পারে, প্রিপোজিশন দিয়ে কারেকশন দিতে পারে, দ্য ডিটারমিনার দিয়ে দিতে পারে, জেন্ডার নাম্বার দিয়ে দিতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো মোটামুটি সব চাকরি পরীক্ষায় আসে। তা ইংরেজির ব্যাকরণের টপিকটা কিন্তু আহামরি কঠিন কিছুই না, আগে যা ছিল তাই কিন্তু। আর এখানে 20 নম্বরে ব্যাকরণ হবে। কত নম্বর? 20 নম্বর। সাধারণত এই টপিকগুলো কিন্তু প্রাইমারির সাথেও রিলেটেড আছে, প্রাইমারি পরীক্ষা যারা দেন তাদের সাথেও কিন্তু রিলেটেড আছে একেবারে। আহামরি কঠিন কিন্তু টপিকটা ইংরেজিতে কিন্তু দেয়া নাই, এটা আপনারা দেখেছেন। এবার দেখেন সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো কিন্তু থাকে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, নেগেটিভ, এই বাক্যগুলো কিন্তু থাকে। ইন্টারগেটিভ করতে বলে এই জিনিসটা দেওয়া যায়, হুইচ সেন্টেন্স ইজ সিম্পল, এরকম দিয়ে দেয় বাক্যগুলো। 4টার ভিতর থেকে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো কিন্তু বের করতে বলে। বিশেষ করে চেঞ্জ অফ ডিগ্রি, এটার থেকেও কিন্তু প্রশ্ন ধরে। তার সাথে এখানে দেখেন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস সেন্স থেকে থাকবে 1টা নম্বর, এটা নিশ্চিত থাকেন। ভয়েস সেন্স থেকে 1টা নম্বর আপনার থাকবে এখানে। এই যে ডিগ্রি আমি বললাম না, মুখে যে ডিগ্রি, এগুলো থাকবে, এগুলো কম্পালসারি সাবজেক্ট এগুলা। এবার ওয়ার্ডস, এই যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো থাকবেই, এটা ছাড়া তো হয়ই না ভোকাবুলারি পারে, এগুলো হবেই না। বাংলা যেরকম সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলা পারিভাষিক শব্দ, এগুলো আসবেই, তেমনি ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে এই যে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এগুলো আসবে। স্পেলিং একটা দেবেই, এটা নিশ্চিত থাকেন, স্পেলিং একটা ইংরেজিতে দিবেই। ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ এবং ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই এডিং প্রিফিক্স এন্ড সাফিক্স। আমরা জানি বাংলা ভাষাও বিশেষ করে প্রত্যয়,
উপসর্গ, অনুসর্গ, সমাস, সন্ধি এগুলোর মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়, তেমনি ইংরেজিতে প্রিফিক্স এবং সাফিক্স এগুলো যুক্ত করে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। এগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং থাকতে পারে কম্পোজিশন, নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার্স এন্ড অ্যাপ্লিকেশন। এগুলো স্যার এগুলো কি লিখতে হবে না? এগুলো আপনাদের লিখতে হবে না, এগুলো রিলেটেড প্রশ্ন আপনারা দুই একটা ধরতে পারে। এগুলো রিলেটেড প্রশ্ন দুই একটা আপনাকে ধরতে পারে, এখান থেকে একটা নম্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার আসি লিটারেচার, যেটা আপনাদের একটা আতঙ্কের নাম। যদি আপনি ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা না করেন তাহলে লিটারেচার আপনার জন্য একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তো আমাদের রাতুল স্যার ইংরেজি লিটারেচার এবং হাবিব স্যার আছেন, তারা এই পার্টটা আপনাকে ইংরেজিটা পড়িয়ে দিবেন। তার অনেক অভিজ্ঞ রাতুল স্যার এবং সুমন হায়দার স্যার, তারা এই সুমন হায়দার স্যার বিশেষ করে ব্যাকরণ পার্টটায়, ভাষা শিক্ষা ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটাই দক্ষ, তাই উনি ওই পার্টটা ভালো করেই পড়াবেন ইনশাল্লাহ। তা আপনাদের এখানে যে পার্টটা আছে, আমাদের বিশেষ করে রাতুল স্যার আছে এবং হাবিব স্যার আছেন, তারা কিন্তু এখানে কিন্তু আপনার লিটারেচার পার্টটা পড়িয়ে দিবে ইনশাল্লাহ। এখান থেকে লিটারেচার একটা ভালো নম্বর ক্যারি করতে পারবেন, বেশি না, মাত্র 5 নম্বর। তো 5-এর ভিতরে আপনি কখনো পাস পাবেন না লিটারেচারে, পাইলেও মনে করেন ভাগ্যের খেলা। সাধারণত লিটারেচার আপনি দেখা গেল যে 2টা পারতেছেন, 3টা পারতেছেন, এরকম হতে পারে। লিটারেচার তো ভিতর থেকে প্রশ্ন তুলে দেয়, এজন্য দেখা যায় ইংরেজিতে এখানে আপনি 2টাও পারতে পারেন, 3টাও পারতে পারেন। নেমস অফ রাইটার্স অফ লিটারারি পিসেস ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু দা 21st সেঞ্চুরি। ওই যে 21 শতকের যে এলিজাবেথ পিরিয়ড পর্যন্ত যা যা আছে সব পড়ানো হবে। ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি এন্ড প্রোজ অফ ডিফারেন্ট এজেস, বিভিন্ন যুগের ওই যে নাটক, উপন্যাস, কবিতা এগুলো দিবে। ভিক্টোরিয়ান যুগ আছে, রোমান্টিক পিরিয়ড আছে, এই পিরিয়ড গুলোর যে আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এই পিরিয়ড বিভিন্ন যে উল্লেখযোগ্য যে রাইটার গুলো আছে তাদের নাটক, প্রবন্ধ, উপন্যাস এগুলো সম্পর্কে আপনাদেরকে দু একটা প্রশ্ন করে দিবে। এই মোট 5টা প্রশ্ন থাকবে লিটারেচার থেকে। আপনি ধরে নেন, এত পেনিক নেওয়ার দরকার নাই। ইংরেজিতে আপনি 2-3 মার্কের টার্গেট নেন, আপনার পাশে যে 5 পাওয়া লাগবে এমন কোনো কথা নাই। কারণ স্পেশাল বিশেষে আহামরি হাড্ডাহাড্ডি লড়াই হবে না, আপনার সাথে মারামারি হবে না যে আপনার এখানে অনেক নম্বর পাইতে হবে। সুতরাং এত পেনিক নেন কেন? এত লিটারেচার পড়ার দরকার নাই তো, আপনার বাদ দিয়ে দেবেন 2-1 মার্ক। আপনি বাংলা লিটারেচার বেশি পড়ার দরকার কই? আপনি বাংলা লিটারেচার খালি নজরুল পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েন, নজরুল পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে, আর উপন্যাসের চরিত্র পড়েন, আর মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষান্দোলন ভিত্তিক সাহিত্য পড়েন, বাস এনাফ। সাহিত্য থেকে চর্যাপদ পড়েন, চর্যাপদ থেকে 1 নম্বর এনাফ। মধ্যযুগ থেকে হাতে গোনা গোনা একটু পড়ে দেন, কমন পড়লেও পড়ুক, না পড়লেও না পড়ুক। এত প্যানিক নেওয়ার তো দরকার নেই। পরীক্ষাতে আপনার সব নম্বর পাওয়া লাগবে এমন তো কোনো কথা না। সুতরাং এইটা প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। ইংরেজি এরপরে আপনাদেরকে দেখাই যে বাংলাদেশ বিষয়াবলী, ওয়াও জোফ একটা সাবজেক্ট। এই বাংলাদেশ বিষয়াবলীতে মূলত এখান থেকে বেশিরভাগই প্রশ্ন আসবে, ধরে নেন এই যে জুলাই বিপ্লব আন্দোলন, এটা ধরে রাখবেন। আর শেখ হাসিনা রিলেটেড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তার সম্পর্কে এখানে পড়াশোনা পুরো দরকার নেই। আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে পড়াশোনা করার কোনো দরকার নেই, যেহেতু সিলেবাসে রাখেনি। সুতরাং এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করে যাবেন। তো এখানে আমাদের বাংলাদেশ বিষয়, বাংলাদেশ আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ 1757 থেকে অদ্যাবধি। তা এখানে বলছে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, সে প্রাচীন কাল থেকে আগত পর্যটক থেকে শুরু করে, এগুলো কিন্তু আপনি ভালো করে এগুলো পড়তে হবে। একদম ভালো। আমাদের জাতিগোষ্ঠী, আর্য জাতি টাতি যা আছে, বিভিন্ন জনপদ, যে বাংলার ইতিহাসের যে জনপদ গুলো আছে এগুলো পড়বেন, ঠিক আছে? এই জিনিসগুলো পড়লে এর ভিতরে কিন্তু মোটামুটি এখান থেকে ভালোই প্রশ্ন ধরে। আর আধুনিক যুগের 1757 থেকে অদ্যাবধি, অর্থাৎ 1757 থেকে যে পলাশির যুদ্ধ যে হলো, এরপর থেকে বক্সারের যুদ্ধ থেকে শুরু করে, পানিপথের যুদ্ধ থেকে শুরু করে, এইগুলা থেকে বিভিন্ন উপমহাদেশে মুসলমান শাসন, ইংরেজদের মুসলিম শাসন, ইংরেজদের আগমন, এগুলো সম্পর্কে কিন্তু আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। এটা কিন্তু আগের সিলেবাসের সাথে মিল রেখে আপনাদের পড়তে হবে। তো আমাদের যে লেকচার শিটটা আছে, ওই লেকচার শিটটা ওভাবেই তৈরি করা হয়েছে একদম, যে প্রাচীন কাল থেকে যে আগত যে জাতিগোষ্ঠী থেকে শুরু করে, জনপদ থেকে শুরু করে, মুসলিম শাসন থেকে শুরু করে, ইংরেজদের আগমন, ঠিক আছে, বক্সার তিতিমিরে বাঁশের কেল্লা থেকে শুরু করে, এগুলো সবই কিন্তু এই 1 নাম্বার লেকচারের ভিতরে পড়বে ইনশাল্লাহ। এই টপিকটা আপনারা ভালো করে পড়তে পারবেন। এই টপিকটা আমাদের যে মিলন স্যার আছেন উনি ভালো করে পড়াবেন, এটা মিলন স্যার আছেন। তারপর আমাদের যে জিকের স্যাররা তো অভাব নেই, আমাদের জিকে স্যাররা যারা আছে, খালিদ স্যার আছেন আমাদের জিকে, তারা এই পার্টটা অনেক ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিবে বাংলাদেশ বিষয় বলি ইনশাল্লাহ। এরপর দেখেন বাংলাদেশ কৃষি সম্পদ, এটা কিন্তু খুবই গুরুত্ব। বাংলাদেশ কৃষিতে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এই কৃষি সম্পদের শস্য উৎপাদন, এরকম কিন্তু এখান থেকে প্রশ্ন ধরে যে আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি, ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি, তুলা উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কিন্তু ঝিনাইদহ। অনেকে আমরা জানি তুলা উৎপাদনের সবচেয়ে শীর্ষ জেলা হলো যশোর, আসলে তুলা উৎপাদনের সবচেয়ে এখন বর্তমানে কিন্তু শীর্ষ জেলা কিন্তু ঝিনাইদহ।
এরকম কিন্তু আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি, এই জিনিসগুলো কিন্তু বারবার আসে। আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি, জিআই পণ্য সর্বশেষ জিআই পণ্য কোনটি, বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, এইগুলো থেকে কিন্তু ধরে কিন্তু, ঠিক আছে। এই যে বিভিন্ন চাল উৎপাদন, আলু উৎপাদন, বিভিন্ন যে ফসলগুলো আছে, পাট আছে, মাছ আছে, চিংড়ি আছে, এগুলো সবই বাংলাদেশের কৃষি উৎপাদন। তো এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এটা কিন্তু পুরাতন সিলেবাসেও ছিল, এই সিলেবাসটা কিন্তু আবারও দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের যে শীট আছে এখান থেকে পড়লে ইনশাল্লাহ আপডেট একদম শীটগুলো সাজানো, ইনশাল্লাহ কমন পড়বেন। এবং এর সাথে সবসময় মনে রাখবেন, আপনারা জুনে যে বাজেট আসবে আমাদের, এই জুনে যে বাজেট আসবে আমাদের, অর্থনৈতিক সমীক্ষা থাকবে। এই অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট রিলেটেড করে কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ অর্থনৈতিক সমীক্ষাটা ভালো করে পড়তে হবে। ওই অর্থনৈতিক সমীক্ষায় যে ভালো ভালো হাইলাইটস গুলো যে থাকবে, যে পয়েন্টগুলো থাকলে পরীক্ষা ধরবে, ওই পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের স্যাররা কিন্তু এই অংশটা ভালো করে আপনাদেরকে হ্যান্ড নোট করে দিবে। অর্থাৎ আমাদের মিহির স্যার আছেন, অর্থাৎ মিহির স্যার যে এখান থেকে একদম আপডেট তথ্যগুলো দিয়ে দিবে, মিহির স্যার ওগুলোর বাইরে আর কখনোই আসবে না। তো এখানে যে বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখেন, বাংলাদেশের জনসংখ্যা 2022 সালে যে সর্বশেষ যে আদমশুমারি হলো, এটার সম্পর্কে আপনাদের তথ্য জানতে হবে, আপডেট জানতে হবে, অর্থনৈতিক সমীক্ষা অনুসারে জানতে হবে, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনটা আপনাদের আপডেট জানতে হবে, জনশুমারি ও গৃহ গণনা যে 2022 সাল হলো, এটা সম্পর্কে আপনাদের জানতে হবে, এই যে জাতিগোষ্ঠী সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত তো প্রশ্ন আসেই, এটা আমরা জানি। যে মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়, চাকমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কোন বলা হয়, বাংলাদেশে কোন জনগোষ্ঠী, নৃগোষ্ঠী, ক্ষুদ্র মানুষ সবচেয়ে বেশি বাস করে, রাখাইন উপজাতি কোথায় বাস করে, নিচের কোনটি পিতৃতান্ত্রিক উপজাতি, নিচের কোনটি মাতৃতান্ত্রিক উপজাতি, এগুলো কিন্তু প্রশ্ন মোটামুটি আসেই, ঠিক আছে। তাই তাদের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব, তাদের ধর্ম, যে তাদের কোন ধর্মাবলম্বী বা যে কোন উপজাতিরা মুসলমান ধর্মাবলম্বী, এই ধরনের প্রশ্ন কিন্তু ধরে দিবে। তাই এখানে যে এটার উপর তো একটা শীট আমাদের আছে, ইনশাল্লাহ স্যাররা ক্লাসে পড়াবে, শীটও আপনাদেরকে দিবে, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন বাইরে থেকে আসার সম্ভাবনা নেই। এরপর সে আমাদের বাংলাদেশের অর্থনীতি, অবশ্যই আমি বললাম যে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট তারা কোন কোন প্রকল্প হাতে নিয়েছেন সেগুলো সম্পর্কে কিন্তু আপনার কিন্তু ধারণা থাকতে হবে। এই যে দেখেন একদম 4 লেন পর্যন্ত যে রাস্তা কুয়াকাটা থেকে ঢাকা থেকে, এইটা প্রকল্প অনুমোদন হবে কবে, এইসব জিনিসগুলো কিন্তু ধারণা থাকতে হবে আমাদের, ঠিক আছে। বড় বড় যে প্রকল্পগুলো আছে, এবার জাতীয় আয় ব্যয়, এটা আপনাকে জানতে হবে। এই যে বর্তমানে এনবিআর যে বিলুপ্ত করা হলো, এটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এবং রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, রাজনীতি সম্পর্কে তো অবশ্যই ধারণা থাকতে হবে। বাংলাদেশ সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি, এ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধকৃত রাজনৈতিক দল কোনটি, এগুলো সম্পর্কে, বা কোন সংগঠনকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং দারিদ্র বিমোচন, এই আপডেট থাকতে হবে। বিশ্ব দারিদ্র বিমোচন যে আছে, যে আপডেট শিরোনাম, সেটা জানতে হবে। আপনাদের বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো যে দারিদ্র চিত্র প্রকাশ করে, ওটা সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে এই অংশে আপনাদেরকে আপডেট ধারণা থাকতে হবে। এরপর দেখেন বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাহ, বাংলাদেশের সবচেয়ে বাণিজ্য ঘাটতি আছে কোন দেশে, কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে আমদানি বেশি করে, বাংলাদেশ বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে, এই আমদানি রপ্তানি বাণিজ্য ঘাটতিগুলো পড়তে হবে। বিশেষ করে চীনের সাথে এবং আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্যটা আছে, এটা নিয়ে কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি আসবে। তো এখানে দেখেন শিল্প উৎপাদন, পণ্য আমদানি রপ্তানি করা, গার্মেন্টস শিল্প ও সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্প সমূহ, বৈদেশিক লেনদেন, অর্থ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা। এই ব্যাংক বীমা ব্যবস্থা থেকে সাধারণত প্রশ্ন আসে না, একটা প্রশ্ন ধরলেও ধরতে পারে, বলতে পারে যে সর্বশেষ ব্যাংক কোনটি, সর্বশেষ ব্যাংক কোনটি, এরকম ধরতে পারে। ওকে, এরপর দেখেন এখানে থেকে আমাদের যে আরেকটা বিষয় দেখেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে প্রশ্ন আমার মনে হয়, ও মহান সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান, প্রস্তাবনা, বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনা, মূলনীতি সহ সংবিধানের সংশোধন সময়, এটা আমাদের মিহির স্যার সংবিধানটা ভালো করে পড়িয়ে দিবেন, ইনশাল্লাহ সংবিধান থেকে যে আপনাদের 2টা নম্বর আসবে ইনশাল্লাহ পাবেন। এরপর আসে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে, এটা নিশ্চিত থাকেন। যেখান থেকে ধরে নেন এখানে 2টা প্রশ্ন এখান থেকে ধরবেই, এটা নিশ্চিত থাকেন। এখান থেকে 2টা প্রশ্ন ধরবে, অথবা এটা ব্রেকআপ করে 3টাও ধরে দিতে পারে। কি আছে বাংলাদেশ রাজনৈতিক দল সমূহ গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক, এগুলো থেকে প্রশ্ন ধরবে না। সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হতে এখান থেকে একটা ধরতে পারে। এদের ভূমিকা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা, আপনি ধরেই নেন এখানে 2 নম্বর, এই 2 নম্বর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024, এখান থেকে 2টা নম্বর ধরে দিবে। এদিকে এই রাজনৈতিক দল সমূহ গঠন, ভূমিকা, এগুলো থেকে প্রশ্ন ধরবেই না, এগুলো পড়াও লাগে না, এটা বোঝাই যায় প্রশ্ন কেমন হবে।
আপনি এখানে দেখেন, এখানে এই যে উপরে যা আছে এগুলো পড়ার দরকার নেই, আপনি শুধু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 2024 পরবর্তী সংস্কার প্রস্তাবনা, ওই জুলাই আন্দোলন থেকে একটা ধরে দিবে, আর এখন সংস্কার প্রস্তাবনা যা আছে ওখান থেকে একটা ধরে দিবে বা শেষ, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা প্রশ্ন ধরে দিবে, মাশাআল্লাহ 2টা প্রশ্ন হয়ে যাবে। সুতরাং এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু বাদ দিতে পারবেন, এগুলো না পড়লেও আপনার হবে জিকে। শুধু এখান থেকে একটু ভালো করে পড়েন, 2 পৃষ্ঠা পড়েন, তাহলে ইনশাল্লাহ একদম 2-এ 2 পাবেন, নিশ্চিত থাকেন 2-এ 2। স্যার যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করেছেন তারা কি প্রাইভেট আবেদন করতে পারবে? হ্যাঁ পারবে, একটু দেখতে হবে, ডু আর ডাই। এবার দেখো, বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন শাসন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা, কাঠামো, প্রশাসনিক পুনর্বাসন, সংস্কার জলি, অর্থাৎ এটা প্রশাসনের সাথে রিলেটেড, এখান থেকে আপনার 2টা নম্বর থাকবে। এবার আসে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা আমরা জানি বাংলাদেশ জাতীয় অর্জন কোনটা কোনটা, কোনো ব্যক্তি যদি কোনো এভারেস্ট শৃঙ্গ অর্জন করে সেইগুলা, আবার যদি আমরা যদি কোনো বিদেশ থেকে কোনো কিছু অর্জন করতে পারি সেগুলো আসবে, খেলাধুলা আমরা যদি কোনো দেশের সাথে জিততে পারি, এ সম্পর্কে কিন্তু প্রশ্ন আপনাদের থাকবে। জাতীয় পুরস্কার, বিশেষ করে এখানে জাতীয় পুরস্কার আমাদের স্বাধীনতা পুরস্কার ধরতে পারে, 21শে পদক এগুলো ধরতে পারে, এই জিনিসগুলো একটু জানতে হবে আমাদের। এবার চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি। এরপর দেখেন আন্তর্জাতিক বিষয় বলিতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে। আন্তর্জাতিক বিষয় মাত্র 20 নম্বরে, আন্তর্জাতিক বিষয় প্রথমে যে 4 নম্বর আপনাদের আসবে, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, অর্থাৎ ভূ রাজনীতি। এই বর্তমান ভূ রাজনীতিটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে, এই ভূ রাজনীতিটা ভালো করে একটু পড়তে হবে। ভারত পাকিস্তান নিয়ে পড়াশোনা করতে হবে, ইসরায়েল ফিলিস্তিন নিয়ে পড়াশোনা করতে হবে, এই যে নেপাল নিয়ে পড়াশোনা করতে হবে, মিয়ানমার নিয়ে পড়াশোনা করতে হবে, এই যেসব জায়গা নিয়ে বিরোধ চলতেছে বর্তমানে, ইরান নিয়ে পড়াশোনা করতে হবে, সৌদির সাথে আমেরিকার সম্পর্ক কেমন, এই জিনিসগুলো মোটামুটি ভূ রাজনীতিটা ভালো করে পড়বেন। আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক, এটা মারাত্মক আকার ধারণ করছে এখন বর্তমান বিশ্বে, এখান থেকে প্রায় 4টা প্রশ্ন ধরবে। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ যা আছে এগুলো সব তো আপডেট তথ্য জানতেই হবে। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, কূটনীতি, এই পরিবেশগত ইস্যু কোথায়, COP20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, বিশ্ব জলবায়ু টলবায়ু নিয়ে এগুলো থেকে প্রশ্ন ধরবে। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে, বিশেষ করে এখান থেকে ওই যে বিশেষ করে জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠান, কিন্তু একটা প্রশ্ন ধরেই জাতিসংঘ থেকে। আরো আরো যে IBRD, IDA, ওয়াইসি, এইরকম যে ধ্বজভঙ্গ কিছু কিছু প্রতিষ্ঠান আছে এগুলো সম্পর্কে আপনাদের ধরতে পারে। আমি তো বলি জাতিসংঘ একটা ধ্বজভঙ্গ প্রতিষ্ঠান, ওয়াইসি একটা ধ্বজভঙ্গ প্রতিষ্ঠান, তো এই বিশ্বের প্রতিষ্ঠানের মধ্যে এগুলো ধরে। বিশেষ করে ন্যাটো থেকে প্রশ্ন ধরে মাঝে মাঝে, এই ন্যাটো এগুলো একটু ধরে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, চীন, এগুলো একটু প্রশ্ন ধরবে, অর্থাৎ যেগুলো বেশি আলোচিত ওই ধরনের সংগঠনগুলো একটু পড়বেন। আর বিশেষ করে এখানে বিশ্বের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে ওগুলো একটু খেয়াল করবেন, যে বিভিন্ন দেশে গেরিলা গুলো আছে এগুলো আসে, মোসাদ কোন দেশে গেরিলা সংগঠন, ইরানের, আবার ওই যে ইসরায়েলের, এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন স্থান আছে, যেমন ওই যে ভারত যে হামলাটা চালাইলো কোথায়, ওই যে জঙ্গিরা কোথায় হামলা চালাইলো, ভারত পাকিস্তান যেখানে ওই ঝামেলাটা লাগছিল, এইগুলো ধরবে, বুঝছেন, বিষয়গুলো ধরবে। এবার দেখেন এখানে আছে সিভিল সার্ভিসে, এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, সিভিল সার্ভিসে গোড়াপত্তন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সিভিল সার্ভিস। তার মানে এই জিনিসটা কিন্তু নতুন অ্যাড করছে, চমৎকার জিনিস, সিভিল সার্ভিসের গোড়াপত্তন। এই সিভিল সার্ভিস কত সাল থেকে শুরু হয়, ভারতীয় উপমহাদেশে কত সালে সিভিল সার্ভিস চালু হয়, এই ভারতীয় উপমহাদেশে প্রথম সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন কে, এর রিলেটেড প্রশ্নগুলোই কিন্তু আসে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়, পাবলিক সার্ভিস কমিশনকে নিয়োগ দেন কে, এই মেম্বারদের নিয়োগ দেন কে, চেয়ারম্যানদের নিয়োগ দেন কে, এই জিনিসগুলো টুকটাক দু একটা প্রশ্ন এখান থেকে ধরবে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, নেপাল, ভারত এগুলো সম্পর্কে ধরবে। তার মানে আন্তর্জাতিক সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম, ইনশাল্লাহ এটা আমরা পারবো। এরপর আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে গাণিতিক যুক্তি, বা একটা আতঙ্কের নাম, আর্টসের স্টুডেন্টদের একটা আতঙ্কের নাম গাণিতিক যুক্তি। এখান থেকে যে ছোট ছোট ম্যাথ গুলো আসবে, বিশেষ করে ডাক্তার যারা পরীক্ষা দিবেন বা সায়েন্সের যারা পরীক্ষা দিবেন তাদের কাছে এগুলো তেমন কোনো কঠিন মনে হবে না। মাত্র 10 নম্বর একটা ম্যাথমেটিক্স এর পরীক্ষা দিবেন, অথচ দেখেন প্রাইমারি পরীক্ষা দিলেও 20 নম্বরের একটা ম্যাথ পরীক্ষা দিতে হয়, কিন্তু এখানে মাত্র গাণিতিক যুক্তি 10 নম্বর। এর ভিতরে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, চমৎকার জোস জোস বিষয়গুলো আছে। বীজগাণিতিক সূত্র বলি, বহু উৎপাদক, সরল দ্বিপদী, সরলীকরণ, সরল দ্বিপদী, অসমতা, সরল সমীকরণ, সূচক ও লগারিদম, সমান্তর, গুণোত্তর, অনুক্রম ধারা, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপদ্রস, পিথাগোরাস উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত, এরকম পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনপ্রস্থ, শেড, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যা, সম্ভাব্যতা, এই জিনিসগুলো একদম ধারাবাহিকভাবে যে কোনো বাজারে যে কোনো গাইড বই থেকে আপনি এগুলো স্টাডি করতে পারবেন। আর আমাদের যে লেকচার শিট আছে সেগুলো ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন। এবং আমাদের স্যাররা যা আছেন
স্যার আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। আর ম্যাথের ক্ষেত্রে আমাদের তো জানি যে আপনাদের জ্যামিতি পাঠের জন্য আমাদের মমিনুল স্যার, তিনি আমাদের জ্যামিতি পাঠটা নিয়ে নেবেন। আমাদের তৌহিদ স্যার আছেন, তিনি আমাদের তৌহিদ স্যার এবং ইমন স্যার আছেন, তারা দুইজনে কিন্তু আমাদের পাটিগণিত পাঠটা শেষ করে দিবেন। এবং আমাদের তরিকুল স্যার আছেন, তিনি কিন্তু আমাদের বীজগণিত পাঠটা আপনাদেরকে কমপ্লিট করে দিবেন। এরপর দেখি আমাদের মেন্টাল হয়তো আসবে, দেখি মেন্টাল অবস্থা আমাদের কেমন। হ্যাঁ, এই যে দেখেন মানসিক দক্ষতা, এই যে মানসিক দক্ষতা, এটা ভাষাগত যুক্তির বিষয়ে মানসিক দক্ষতা সাধারণত আমরা জানি আমাদের যে লেকচার সিরিজ যেগুলো আছে সেগুলো পড়তে হবে। আর এগুলো বাংলাও ঢুকাই দেওয়ার ভিতরে, বাংলাও বানানো ঢুকাই দেওয়ার ভিতরে, ঠিক আছে। তা মেন্টাল এবিলিটি 10 নম্বর আছে, আপনি 10-এর ভিতরে যদি 5 রাখতে পারেন তাতেই আনা। আপনি 10-এর ভিতরে 10 রাখার কোনো দরকার নাই, আপনি 10-এর ভিতরে 5 রাখেন তাহলেই হবে। তার মেন্টাল এবিলিটি পার্টটা আমাদের সাধারণত যিনি পড়ান তিনি ইমন স্যার, তিনি যথেষ্ট মেন্টাল এবিলিটির উপর দক্ষতা আছে তার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। এবার আসছি মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা আজকে করব না, বুঝছেন, আজকে আর মেডিকেল সায়েন্সটা নিয়ে আমি আলোচনা করব না। তো এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। স্যার এডুকেশন কি স্পেশাল হবে? হ্যাঁ, এডুকেশনটাও স্পেশাল হবে, এডুকেশনটাও স্পেশাল হবে। আর কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, কারো কাছে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কাছে প্রশ্নটা আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এখন স্যার আমরা কি করব আপনাদেরকে বলি, 48তম বিসিএস যাদের টার্গেট আছে, এই 48তম আমরা ডাক্তারদের জন্য ডাক্তারদের সাবজেক্ট গুলো আমরা শুধু 100 নম্বরের জেনারেল পার্ট আমরা পড়াবো। আপনাদের 48তম বিসিএস একটু আমি বলে দিই, ক্লিয়ার করে দিই বিষয়টা। দেখেন এখানে আমরা 48তম বিসিএস এর জন্য 48তম বিসিএস 48তম বিসিএস এর জন্য আমরা যদি ডাক্তার কে থাকেন, আপনারা ডাক্তারদের জন্য শুধু জেনারেল পার্ট, যারা ডাক্তার আছেন তাদের 100 নম্বর, এই 100 নম্বরের উপরে কিন্তু আপনাদেরকে আমরা পড়াবো। আর যারা শিক্ষা ক্যাডারে যারা আছেন তাদের পুরোটাই আমরা 200 নম্বরের উপর আপনাদেরকে পড়িয়ে থাকবো। তা 48তম বিসিএস এ যারা আমাদের অফলাইন শাখাগুলোতে ভর্তি হবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের যত জায়গায় আমাদের অফলাইন শাখাগুলো আছে, এই অফলাইন শাখাগুলো যদি ভর্তি হন তাহলে আপনি খুবই কম টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে খুবই কম টাকা আপনি ভর্তি হতে পারবেন। 48তম বিসিএস আমাদের অফলাইন শাখায় আপনারা 50% ডিসকাউন্ট এখন ভর্তি চলতেছে। অফলাইন শাখায় আপনি 8,000 টাকায় চাইলে আপনি ভর্তি হতে পারবেন। একদম প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন, এক্সাম ব্যাচ ফ্রি পাবেন, এর সাথে লেকচার শিট এর সাথে ফ্রি পাবেন, এবং এর সাথে আপনি কিন্তু লাইব্রেরি সুবিধাটা ফ্রি পাবেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন ইনশাল্লাহ। আর আমাদের মিরপুর 10 ফলপটি সামাদ মেশন 4র্থ তলায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি সুবিধা থাকবে, এবং ক্লাসগুলো তো পাবেনই। যাদের এরকম সময় নাই, বিশেষ করে ডাক্তার বা অন্য যারা আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের অনলাইনই একমাত্র ভরসা। যাদের অনলাইনে একমাত্র ভরসা, তাদের বেশি কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাত্র 4,000 টাকা দিলেই আপনি কি করতে পারবেন, 4,000 টাকা দিলেই আপনি একদম লেকচারশিট সহ আপনি 48তম বিসিএস এর প্রিলিতে আপনি ভর্তি হতে পারবেন। এর সাথে আপনি কিন্তু মানে অনলাইনের সাথে আপনি লেকচারশিট ফ্রি কিন্তু একেবারে, ঠিক আছে। আর এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, একদম জুমে ক্লাস হবে, আপনি অ্যাপস এর মাধ্যমে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারবেন। কোনো কারণে ক্লাস মিস হলে ওই ক্লাসটা আপনি পরবর্তীতে রেকর্ডিং দেখতে পারবেন। তাহলে এর জন্য আমাদের কোন হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন? 019015195501। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কল দিয়ে বিস্তারিত জেনে আপনি আপনার ভর্তি কাজটা সম্পন্ন করতে পারবেন। ক্লিয়ার? স্যার ফিনান্স কেমন সিট থাকতে পারে? দেখা গেল ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর সিট নাও থাকতে পারে, বলা তো মুশকিল। এন্ড ফিনান্স অ্যান্ড ব্যাংকে দেখা গেল 10টা পোস্ট থাকতেও পারে, 10টা থাকতেও পারে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে বিসিএস রিলেটেড? কারো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকেও থাকে সরাসরি কমেন্টে জানাতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে বলতেছেন, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিস্তারিত আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।